শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। ঈদ মুবারক। আপনার দেশের ঈদ সম্পর্কে আমাদের মধ্যে একটু বিরূপ ধারণা আছে, আমি সেই প্রসঙ্গে আজকে যেতে চাই। বিশেষ করে পশ্চিমবঙ্গের সঙ্গে আমরা যেহেতু অনেক অ্যাটাচ, তার আগে আমরা একটু আলোচনা করতে চাই আওয়ামী লীগ নিয়ে। আমরা ঈদের ছুটির মধ্যেই দেখলাম যে আওয়ামী লীগের পক্ষ থেকে, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পক্ষে আইনজীবীরা জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট, যেটাতে 1400 হত্যার কথা বলা হয়েছিল, সেটা নিয়ে একটি খুব শক্তিশালী চ্যালেঞ্জ করেছে। এটার তাৎপর্য কি, এই দিয়ে আজকে আলোচনা শুরু করতে চাই। আমরা অপেক্ষা করছি আপনার জন্য। জি, কোনো সমস্যা নেই। আমাদের দেশেও বিস্তর আলাপ, আমাদের যারা সাংবাদিকরা, সিনিয়র সাংবাদিক সম্পাদকরা যারা খোঁজ রাখেন ভারতীয় রাজনীতি এবং বাংলাদেশের রাজনীতি, যেহেতু একটা বড় অংশ ভারতে অবস্থান করছে, তারাও নানান রকম আলাপ আলোচনা, বাংলাদেশের রাজনীতি অঙ্গনে আলোচনা এবং এই জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টকে আমরা বলছি একরকম চ্যালেঞ্জ করে শেখ হাসিনা চিঠি দিয়েছেন। আপনার কাছে জানতে চাই যে এটার তাৎপর্যটা কি, পরবর্তী কোনো তাৎপর্য। ধন্যবাদ আপনাদের সকলকে আমার তরফ থেকে ঈদের শুভেচ্ছা। যেটা আপনি যে প্রশ্নটা করেছেন, এটা ঘটনা যেটা আমাদের কিছু গণমাধ্যমে ইতিমধ্যেই রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেটা হচ্ছে যে তারা যে ভোলকার যে রিপোর্ট দিয়েছিলেন, যেটার ভিত্তিতে অ্যাকচুয়ালি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার যে বিচার হয়, সেই বিচারে কিন্তু মূলত নির্ভর করা হয়েছিল এই ভোলকারের রিপোর্টের ভিত্তিতে। তো উল্লেখও আছে সেই জাজমেন্টের। যদিও সেই ভোলকারের রিপোর্টকেই ভিত্তি করেই কিন্তু যে জাজমেন্ট হয়, সেই ভোলকারই তিনি বলেছিলেন যে 1400 গণহত্যার জন্য শেখ হাসিনাকে দায়ী করা। কিন্তু এই আইনজীবীরা যেটা ভোলকারের কাছেই লিখেছেন, যে সেটা হচ্ছে যে আপনার এই তথ্যটা সঠিক নয়, বা কোথা থেকে পেলেন 1400, তার কারণ হচ্ছে যে বাংলাদেশের যে ইউনিট সরকারের সময় যে গেজেট নোটিফিকেশন হয়েছিল, এই গেজেট নোটিফিকেশনে 800 কিছু বেশি যারা মারা গিয়েছেন তাদের তালিকা ছিল, কিন্তু 1400 তালিকা ছিল না। গেজেট নোটিফিকেশন আজ পর্যন্ত হয়নি, বা পরবর্তীকালে ওই গেজেট নোটিফিকেশনকে সংশোধন করে 1400 জনের তালিকা এখনো পর্যন্ত প্রকাশ হয়নি বলেই আমরা জানি। সেইটার ভিত্তিতে ভোলকারের রিপোর্টকে চ্যালেঞ্জ করার অর্থ হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার হয়েছিল, সেই বিচারটা আসলে আদতে প্রহসন। কারণ তথ্যই যদি ভুল থাকে, একটা ভুল তথ্যের বিরুদ্ধে বিচার হলো, এবং কাকে গণহত্যা বলা হবে, 800কে না 1400কে, নাকি 71-এর সময় যে লক্ষ লক্ষ হত্যা হয়েছিল, তার সঙ্গে যে যুদ্ধ অপরাধের সঙ্গে সাধারণ অপরাধকে এক জায়গায় নিয়ে, এগুলো আইনি বিষয়, আইনি বিতর্ক রয়েছে। ফলে এটা এক ধরনের, এখন তাতে কি কি দাঁড়াবে, তার রায় কি দাঁড়াবে, তার পরিস্থিতি কি হতে পারে, এর আগেও কিন্তু তারা একটা ওই আর্টিকেল 4 অনুসারে একটা আবেদন শেখ হাসিনার পক্ষ থেকে করা হয়েছিল একবার। সেটারও কোনো কিন্তু আমরা কিছু শুনিনি এখনো পর্যন্ত। এটা রিপোর্ট জমা পড়েছে। এখন পল ভোলকারের অফিস এই বিষয়ে কোনো মন্তব্য করেন কিনা সেটা দেখার অপেক্ষায় আছে। কিন্তু এটাকে আমি বলছি, এটা রাজনৈতিক ভাবে একটা ব্যবহার করা আওয়ামী লীগের পক্ষে, যে তার বিরুদ্ধে একটা অসত্য অভিযোগের ভিত্তিতে, এবং তাকে জোর করে একটি আদেশ দেওয়া হলো। এই আদেশে আরো কাউকে দেওয়া হয়েছে, প্রত্যেকটাই হচ্ছে সঠিক তথ্যের ভিত্তিতে নয়। এটাকে রাজনৈতিক দিক থেকে বাংলাদেশে প্রচার কতটা হবে সে নিয়ে সন্দেহ আছে, কারণ বাংলাদেশে তো আওয়ামী লীগের সংবাদ প্রকাশ করাটাই অপরাধ, ফলে সেখানে তো মিডিয়া করতে পারছেন না। এবং সেই জন্য অন্যান্য গণমাধ্যম, ভারতের গণমাধ্যম, তারা এগুলো প্রকাশ করছেন, এবং সেটা সকলেই জানেন যে এই রিপোর্ট প্রকাশ হবে, এই গণমাধ্যম থেকে বাংলাদেশের মানুষ নিয়মিত ভারতের গণমাধ্যম গুলোকে অনুসরণ করেন, ফলে তারাও জানতে পারছেন বা পড়বেন। এই বলুন, পড়ে নিয়ে
বা আমাদের সামনে কিছু খবর আছে, আমরা খবরগুলো আমাদেরই একজন খুব বড় দায়িত্বশীল সম্পাদক তিনি তিনি প্রকাশ করছেন। আমি ইচ্ছা করে নাম উল্লেখ করছি না, কিন্তু এটা নিয়ে আলোচনা হচ্ছে আমাদের দেশে। তিনি বলছেন শেখ হাসিনা পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু পদত্যাগ পত্র দিতে পারেননি। 3 পৃষ্ঠার এই পদত্যাগের কারণ উল্লেখ ছিল, শেষমেশ ভ্যানিটি ব্যাগে করে সেটি নিয়ে যান। এটা হলো একটা আলাপ। শেখ হাসিনার পদত্যাগ পত্র নিয়ে বাংলাদেশে এর আগে অনেক শক্তিশালী আলাপ হয়েছে, এই পদত্যাগ পত্রটি বাংলাদেশে খুঁজে পাওয়া যায়নি। আরেক জায়গায় আমাদের এই সিনিয়র সাংবাদিক বলছেন যে সর্বশেষ শুনেছি উনি মানে শেখ হাসিনা ওনার ছেলেকে কিংবা মেয়েকেও দায়িত্ব দিতে চান না, কতদিন বেঁচে আছেন শেখ হাসিনা তিনি থাকবেন। এই দুইটা সাবজেক্টে যদি আমাদের আগ্রহ আছে, শেখ হাসিনার পদত্যাগ পত্র এবং তার নেতৃত্ব নিয়ে এর আগেও কথা হয়েছে, রিফাইন্ড আওয়ামী লীগ চায় কিন্তু বাংলাদেশ থেকে প্রস্তাব দিয়েছে। আমি আরো স্পেসিফিক করে বলবো, কি প্রস্তাবের কথা আপনি শুনেছেন যে রিফাইন্ড আওয়ামী লীগ হলে, উইদাউট শেখ হাসিনা আওয়ামী লীগ হলে এই 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হতো। আপনার কাছে এই 3টা বিষয় আমি একটু জানতে চাই। একসাথে এই প্রশ্ন তুলে ফেললাম, আপনি না থাকলে আমি আবার করে দেবো। না, আপনি মোটামুটি যদি মনে থাকে তাহলে বলবো আর কি। সেটা হচ্ছে যে প্রথম প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা যতদিন আছেন ততদিন তিনি, দেখুন এর আগেও একটা ইন্টারভিউ তিনি আমাদের দিয়েছিলেন, তখনও তিনি বলেছিলেন যে তিনি কিন্তু পদত্যাগ করেননি। এবং সেটা ঘটনাবহুলের সেই ঘটনার দিনগুলো যদি সবাই জানেন, এমনকি আপনাদের দেশের রাষ্ট্রপতি যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানেও কিন্তু তিনি বলেছেন যে তিনি অপেক্ষা করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসেননি তার কাছে, কারণ পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে। আপনাদের বাংলাদেশের গণমাধ্যমেই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, দীর্ঘ সাক্ষাৎকার এবং তাতে প্রসঙ্গ রাষ্ট্রপতি সাহেব বলেছেন। ফলে রাষ্ট্রপতির কথাটাই সঠিক বলে ধরে নিতে হবে। আর দ্বিতীয়ত শেখ হাসিনা আমাদের বলেছেন, আমি সেটাকে বাদও দিই, তাহলে বলতে হবে রাষ্ট্রপতি নিজে বলেছেন তিনি কোনো পদত্যাগপত্র পান। দ্বিতীয়ত আওয়ামী লীগের যে শুদ্ধিকরণ ইত্যাদি বিষয় চলছে, রিফাইন্ড আওয়ামী লীগ বলতে যাওয়া যাচ্ছে, যেটা শেখ হাসিনা সম্পর্কিত ইন্টারভিউতে বলেছেন যে এটা বিরোধীদের বলছেন। রিফাইন্ড তো আওয়ামী লীগ সবসময় হয়েই থাকে, তাকে তো পরিশুদ্ধ করাই হয়, সেটা একটা নিরন্তর প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা হঠাৎ আজকে শুরু হবে এরকম না, অতীতেও করা হয়েছে। যদি প্রত্যেকটা আওয়ামী লীগের ইতিহাস কেউ দেখেন, প্রত্যেকটা ক্যাবিনেট গঠনে কিন্তু শুদ্ধিকরণ হয়েছে, বা কেউ বাদ গেছেন, নতুন কেউ এসছেন। সর্বশেষ 2024-এও যেটা হয়েছে, অতীতের অনেকে বাদ গেছেন, নতুন অনেক লোক এসছে। এখন এগুলো এই ঝাড়াই বাছাই প্রক্রিয়াটা আওয়ামী লীগ করে থাকে, তার মন্ত্রিসভা গঠনও করে থাকে। এটা ঘটনা আমি নিশ্চিত করেই বলতে পারি যে শেখ হাসিনা তিনি চান যে তিনি যতদিন বাইরে আছেন এবং তারপরে যদি তিনি দেশে ফেরেন, ফেরার সুযোগ, সেই দিন পর্যন্ত তিনি অবশ্যই নেতৃত্বে থাকবেন। নেতৃত্বে একটাই কারণে থাকবেন, সেটা হচ্ছে ভবিষ্যৎ যে আওয়ামী লীগের কাঠামো সেটা তিনি তখন ঘোষণা করবেন। এখন আমি জানি না যে শেষ পর্যন্ত তিনি, বাংলাদেশের মানুষ, তৃণমূল স্তরে কর্মী, তারা কিন্তু সবসময় চান একটা রিফাইন প্রক্রিয়ার কথা, কিন্তু খুব একটা মিডিয়ায় আলোচিত হয়। লক্ষ্য করে দেখবেন বিভিন্ন জায়গায় জেলায় কিন্তু ছাত্রলীগের কমিটিগুলো প্রথম পুনর্গঠিত হচ্ছে, এবং ছাত্রলীগের কমিটিগুলো পুনর্গঠিত যে হচ্ছে, সেক্ষেত্রে কিছু কিছু ভুল সমালোচনাও আসছে না, এই যে তা নয়। আমি বলতে পারি ব্যক্তিগতভাবে, আমার কাছেও অভিযোগ এসছে যে কুষ্টিয়ার যে কমিটি তৈরি হয়েছে, সে কমিটিতে একজনও হিন্দু কোনো ছাত্র প্রতিনিধি নেই। এটা প্রশ্ন উঠেছে আওয়ামী লীগের মধ্যে, এবং সর্বোচ্চ নেত্রীর কাছেও পৌঁছেছে বিষয়টা। শুনছি যে এক্ষেত্রে ছাত্রলীগের নেতা তারা অসহায় বোধ করছেন, তাদেরকে যারা কুষ্টিয়া জেলার রাজনীতি পরিচালনা করেন তারা যে তালিকা পাঠিয়েছেন, সেই তালিকাটাই শেখার তালিকা এই বলে প্রকাশ করতে হচ্ছে। আমি নিজে কথা বলেছি ছাত্র লীগের সভাপতির সঙ্গে, তাকে জানতে চেয়েছিলাম, তিনি বলেছেন যে দাদা একটা সংক্ষিপ্ত কমিটি, ভবিষ্যতে নিশ্চিত যখন পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হবে তখন নিশ্চয়ই হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব পাবেন, কিন্তু প্রথম পর্যায়ে কেন পেলেন না সেটাই প্রশ্ন। লালনের জায়গা, রবীন্দ্রনাথের বাড়ি, সেখানে কোন ছাত্রলীগের হিন্দু তারা কি এগিয়ে আসেন না? কিন্তু এটা ঘটনা যে বহু ছাত্রলীগের কর্মীরা তারা এগিয়ে আসছেন ও কমিটিতে আসছেন তারা,
সব জেনেও ছাত্রলীগ নিষিদ্ধ, এটা কিন্তু একটা ইতিবাচক, এটা অস্বীকার করা যাবে না। আমার মনে হচ্ছে যেটা যে কথাটা আপনারা বলছেন, আওয়ামী লীগের পরিশুদ্ধকরণ বা পুনর্গঠনটা তৃতীয় স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে ছাত্রলীগ, তারপরে হচ্ছে যুবলীগ, তারপরে হচ্ছে কিন্তু আওয়ামী লীগ। ফলে এইভাবে পরিস্থিতি, হাতে যেহেতু অপরন্ত সময় আছে, ধর আগামী 5 বছরের আগে কোনো নির্বাচন নেই, ফলে আওয়ামী লীগের প্রস্তুতির হাত অনেক রকম সময় নিচ্ছেন তারা, ধীরে হচ্ছে যেটা। কিন্তু এইটা ঘটনা যে তবে এই সময় কিন্তু যারা পরীক্ষিত বিশেষ করে বাংলাদেশে আছেন সেই সব নেতা কর্মীদের প্রতি যাতে নেতৃত্ব তাদের প্রতি গুরুত্ব দেন, সে ব্যাপারটা কিন্তু এখানকার নেতৃত্ব সেটা নিয়ে ভাবনা চিন্তা করছেন। সেটা করছেন না তা না, কারণ আমার সঙ্গে নিয়মিত কথা হয়, আমার যোগাযোগ আছে। শেখ হাসিনা ছাড়াও সকলের সাথে কথা হয়, অন্য সকলের সাথে নিয়মিত কথা হয়। তবে আপনি যেটা বলছেন এবার হচ্ছে তার পরিবারের ঘটনা, কিন্তু আওয়ামী লীগের সকলেই মনে করেন, দেখুন সব নিয়ম একটা তো শারীরিক নিয়মের ব্যাপার আছে, সেটা স্বাভাবিক, সকলেই জানেন। কিন্তু আমরা সকলেই চাই যে মনে করি আওয়ামী লীগের নেতারা মনে করেন শেখ হাসিনা আরো কদিন সুস্থ থাকেন, যেমন ইউনূস 85 বছরের সুস্থ আছেন, দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, 27-এ আবার রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখছেন, সেটা কি হবে না হবে ভবিষ্যতে শেখ হাসিনা সে তুলনায় বয়সের অনুসারে ছোট এবং তার শারীরিক ক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন নেই, কারণ ভারত সরকারের তত্ত্বাবধানে তিনি যেভাবে থাকেন, যেভাবে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা হয়ে থাকে রোজ, সেভাবে তারও স্বাস্থ্য পরীক্ষা নিয়মিত ভাবে হয়ে থাকে। ফলে সেখানে কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে সেটা তিনি জানতে পারবেন বা সংশোধন করবেন। নিয়মিত তিনি সাক্ষাৎ করছেন, তো নিয়মিত সাক্ষাৎ করছেন, বিভিন্ন নেতা আসছেন দেশ বিদেশ থেকে, তাদের মুখ থেকেও আমি দেখা করার পর শুনেছি যে নেত্রী অত্যন্ত একই ভঙ্গিমায় আছেন, চমৎকার আছেন, অনেককে খাওয়াচ্ছেন, লাঞ্চও খাওয়াচ্ছেন। এমনকি ঈদ উৎসব পালন করলেন পরিবারের সঙ্গে এবারে, সে কারণে এই সময়টায় অন্য রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলতে পারেননি। এখন তার উদ্দেশ্য সকলেই এটা চায় যে যদি ভবিষ্যতে কোনো নেতৃত্ব হয় তাহলে বঙ্গবন্ধুর পরিবারের, বঙ্গবন্ধুর রক্ত আছে এমন কেউই নেতৃত্বে আসুক ভবিষ্যতে। জয় হবে না, পুতুল হবে না, কে হবে সেই ব্যাপারে কিন্তু মানে এই ব্যাপারটা এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে আমি জানি। কারণ তিনি চান, শেখ হাসিনা যেটা চান সেটা হচ্ছে দেশে ফিরে, যখনই তিনি যেভাবেই ফিরে তিনি সেই ক্ষেত্রে সেই নেতৃত্ব নিয়ে নেতাদের সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কার্যকরী সদস্য, যেটা 3 বছর অন্তর আওয়ামী লীগ পুনর্গঠিত হয়েছে, এই সময়টাও এসে যাচ্ছে। ফলে সেই সময়টা আসার আগেই তার ক্ষমতা পরিবর্তন হয়ে গেল। ফলে তিনি কিন্তু পরিবর্তন করতে প্রস্তুত ছিলেন, আমি কিন্তু সেটা করা সম্ভব হয়নি যেহেতু তাকে ক্ষমতাচ্যুত করা। এখন এই বিষয়গুলো কিন্তু হবে, এটা নিয়ম মাফিক হবে, এইটা নিয়ে তিনি মানে কোনো পরিবর্তন করবেন না, সংশোধন করবেন না, নতুন পুরনো মিশিয়ে তিনি করবেন। এটা স্বাভাবিক নিয়ম, এটা স্বাভাবিক নিয়ম। এটাকে নিয়ে বেশি জল্পনা যতটা হচ্ছে, খুব স্বাভাবিক, জল্পনা হবেই, জল্পনা হওয়ার কোনো কারণ নেই, জল্পনা হবেই। কিন্তু আমার মতে যে নেতারা রয়েছেন, সব নেতাকে ফেলে দেওয়া হবে, ঝেড়ে দেওয়া হবে এরকম কোনো ব্যাপার নয়। তারপর যার যেটুকু গুরুত্ব, যার যেটুকু ক্ষমতা, তিনি সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। তার সঙ্গে নতুন, বিশেষ করে নতুন এবং যারা বাংলাদেশের মধ্যে মাটি কামড়ে পড়ে গেছে তাদেরকেও রিকগনাইজ করার সিদ্ধান্ত নিয়মিত। দাদা, আরেকটা যেটা জানতে চাইছিলাম যে 12 ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগকে উইদাউট শেখ হাসিনা বা রিফাইন্ড আওয়ামী লীগকে রাখা হতো, এরকম একটি আলাপ বাংলাদেশে, এই ধরনের কোন তথ্য সম্পর্কে আপনার জানা আছে কিনা? না, একটা তথ্য আছে, নেই যে তা নয়, তথ্য আছে, এটা ফ্যাক্ট। কিন্তু সেটা থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল যে আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা আছে, নিষেধাজ্ঞা কি প্রত্যাহার করবেন? সেটা নয়, আমাকে গুরুত্বপূর্ণ কর্মকর্তা বলেছেন, নাম বলছি না, যে আমরা চাই আওয়ামী লীগের কিছু নেতা যদি নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তাহলে সেটা করবেন। অর্থাৎ আওয়ামী লীগের প্রতীকে নয়, বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা যাবে না, শেখ হাসিনার নাম উচ্চারণ করা যাবে। এরকম কোন শর্ত কোন সভ্য সমাজে, কোন একটি গণতান্ত্রিক দেওয়া যারা দেশের স্বাধীনতা এনে দিয়েছে তাদের পক্ষে কি এটা মেনে নেওয়া সম্ভব?
ভারতে যে আজকে বলা হয় কংগ্রেস দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক, জওহরলাল নেহরুর নাম বলা যাবে না, ভারতের ধর্ম নিরপেক্ষতার কথা বলা যাবে না, সংবিধান বলা যাবে না, রাহুল গান্ধীর নাম বলা যাবে না। তো কাকে নিয়ে কংগ্রেস দল নির্বাচন করবে? এবার এটাও কি ঠিক করবে? এটা কি কোনো রাজনৈতিক কোনো পরম্পরা তৈরি হচ্ছে? আমার তো সেই সম্পাদক বা সাংবাদিকদের প্রতি প্রশ্ন, আজ যদি আওয়ামী লীগ দাবি করে কিংবা জামায়াত ইসলাম বা এনসিপি দাবি করে যে বর্তমান তার বিএনপির খোল লঞ্চে বদলে দেওয়া উচিত, এই নেতৃত্ব বিফল, তারা কোনো মানুষের সমস্যার সমাধান করতে পারছে না, আর্থিক সংকট বাড়ছে, কেবলমাত্র ঋণের জন্য তারা দরজায় দরজায় ঘুরছে, তাহলে এই সরকার সেই এনসিপির দাবিটা কি মানবেন? তারা মানা সম্ভব নাকি? জামায়াত ইসলাম, আমি আওয়ামী লীগের কথা বাদই দিলাম যে আওয়ামী লীগ দাবি তুলেছে, যদি এনসিপি এই দাবি তোলে বা বিএনপি দাবি বা জামায়াত দাবি তোলে, সেটা কি বিএনপির মধ্যে আমার মতে মানা উচিত নয়। একইভাবে বিএনপি যে দাবি তোলে জামায়াতের আমি বদলে দাও, এই সম্ভব নাকি? কিন্তু কোনো গণতান্ত্রিক পদ্ধতি নয়। একটি রাজনৈতিক দল তার ভার জিত যাই ঘটুক, সে রসাতলে যাক, জয়লাভ করুক, সেই দলই সিদ্ধান্ত নেবে। সেই দলের স্বাধীনতার উপরে অন্য দল কি করে? সরকারের ব্যাপারটা আলাদা, সরকারের সিদ্ধান্তটা কি করে মানে একটা অন্য রাজনৈতিক দল একটা রাজনৈতিক দলের উপর চাপিয়ে দেবে যে আমি কি কি চাই? এটা হয় এই প্রেসক্রিপশনে কখনো চলে কি? এটা অবাস্তব প্রস্তাব এবং মানুষের ভুল বোঝানোর জন্য একটা আমার একটা বিশ্বাস হয়। আমি বললাম আমি জানি কারণ আমার কাছে কর্মকর্তা। অনেকে বলছেন যে শেখ হাসিনা দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন যে মাথা উঁচু করে তিনি ফিরবেন, দ্রুত সময় ফিরবেন, বাংলাদেশে বিশ্লেষকরা বিশ্বাস মনে করেন যে 6 থেকে 9 মাসের মধ্যে তিনি ফিরবেন। কিন্তু আওয়ামী লীগের ভেতরে অনেকে যারা নাম প্রকাশ করতে চান না, আওয়ামী লীগের নেতৃবৃন্দই বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে কথা বলে বলেন যে শেখ হাসিনার সিদ্ধান্তটা ভুল সিদ্ধান্ত। আদতে আপনি কি মনে করেন? দেখুন, উনি নিজে কি বলেছেন আমি তার উপরে নির্ভর করি। অন্য আওয়ামী লীগের নেতারা কি বলছেন তার নিয়ে আমি সেই সব আওয়ামী লীগের নেতারা তো দেশে 5ই আগস্ট কোথায় ছিলেন আমি জানি না। তারা শেখ হাসিনাকে বাঁচানোর জন্য কি রাস্তায় নেমেছিলেন সেদিন? শেখ হাসিনার ফাঁসি হয়ে আদেশ হয়েছিল, কতজন তারা ঢাকার রাস্তায় নেমেছিলেন? সুতরাং এই আওয়ামী লীগের নেতা কর্মী যারা বলছেন এদের কথা বাদ দিন, এদের দেখা গিয়েছে কি করতে পারেন তারা। ক্ষমতায় থাকাকালীন ক্ষমতা এনজয় করেছেন, কিন্তু ক্ষমতা চলে যাওয়ার সময় নেত্রীকে বাঁচানোর জন্য কোনো ভূমিকা নেন। 1, 2 হচ্ছে আপনি যে কথাটা বলছেন যে এবং উনি বলেছেন যেটা আমাকে আপনার কাকে বলেছে দায়িত্ব নেব না, আমাকে যেটা তিনি বলেছেন যেটা আমি লিখেছি, আমি কোনো সময় সীমা দিচ্ছি না। আমার প্রশ্ন ছিল 2027-এর 17ই মে কি ফিরবেন? উনি বলেছেন আমি 2027 নয়, উনি কোনো সময় দিচ্ছি না, তবে দেশে তো নিশ্চিত ফিরবে। আমার মনে হয় কি জানেন, এটা টেলিভিশনে ঘোষণা করে তিনি ফিরবেন, একদিন আচমকা ফিরবেন। এটা আমার ধারণা যে কোনো রাজনৈতিক নেতৃত্ব তারা তাদের রণনীতি প্রকাশ্যে ঢাকঢোল পিটিয়ে বাজাবেন আর তিনি যাবেন। আমাকে এইভাবে এটা ধরে নেওয়াটা ভালো প্রত্যেক নেতা কর্মী সকলেরই যে শেখ হাসিনা নিশ্চিত ফিরবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, সেটাই তিনি বলেছেন। তিনি সময়সীমা বলেন, কেন বলেননি? আমি যেটা বুঝেছি তার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে যে এটা তার রাজনৈতিক রণনীতিক সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা তিনি গোপন রেখে এই সিদ্ধান্ত শেয়ার করবেন না সাংবাদিকদের কাছেও না, দলের কাছে। হয়তো পরিবারের মধ্যে বলছি ঈদের সময় হয়তো পরিবারের, আমি খবর ডিটেল পাইনি, পেলে বলতে পারতাম, আমি জানি না, নিশ্চয়ই এইসব ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে। সে দাদা, দুটো ছোট প্রসঙ্গ রয়ে গেছে। একটা হলো যে বাংলাদেশের প্রেক্ষাপটে ডক্টর ইউনূস বিদেশ সফর কি, আমরা এগুলো নিয়ে আলাপ করছি। অনেকেই মনে করে তিনি দেশের বাইরে গেলেই মনে করে যে পালিয়ে গেছে, যদিও এটা সত্য না, সে হয়তো ফিরে আসবে, কিন্তু পাবলিক পারসেপশন তাকে উঠতে দেখলেই মনে করে এই লোক কি পালালো কিনা। আমি একটু জানতে চাই, আপনি অনেক সময় ইউনূস শাসন নিয়ে কথা বলেছেন, ভারতে বসে থেকে একজন ভারতের সাংবাদিক হিসাবে তার এই যে সফর, ঘুরে বেড়ানো, তারপর এই নিয়ে বাংলাদেশের মানুষের সন্দেহ, আওয়ামী লীগের লোকজন, বাংলাদেশের মানুষজন যেহেতু ওই দেশে আছে, তারা কি চোখে দেখছেন? আমি একটু ছোট্ট করে আপনার কাছ থেকে শুনতে চাই। ছোট করে বলি, শেষ করছি কারণ আমি পরবর্তী একটা অনুষ্ঠান শুরু হতে চলেছে। সেটা হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশ বায়ুসেনার বিমানে হেলিকপ্টারে চেপে ভারতে এসেছিলেন, সেটাকে বলা হয়েছিল পালানো।
ইউনূস বেসরকারি বিমানে চেপে ফ্রান্সে গেছেন। তাহলে বেসরকারি বিমানে গেলে পালানো হয় না, কিন্তু সরকারি বিমানে গেলে পালানো হয়। এটা বাংলাদেশিদের কাছে আমার প্রশ্ন। ধন্যবাদ।